তুমি আমার কাকার নাম জানলে কি করে? জানি, সেই শয়তানকে তোমার সামনে হাজির করে দিলে পারবে তার ছুটিটা তুমি ছিঁড়ে ফেলতে। কেন শুধু শুধু আমাকে আগে হাতে মারতে চাচ্ছো? না, সে তোমার কাকা নয়, সে তোমাদের মহাশত্রু। তা না হলে এতদিন কেন তোমাদের খোঁজ খবর না নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়? তোমার ঠাকুরমাকে মনে আছে? সে কি তার হতভাগ্য কুণ্ডলের কথা মনে করে না? ঠাকুরমা আমার সঙ্গে এসেছে। সে ওই দিকটায় গেছে। ওইটা করতে গেছে। ভিক্ষে করতে গেছে। সেই কুণ্ডলের মাঝে ভিক্ষে করছে। আরো খুশির খবর। আমার ঠাকুরমাকে তুমি চিনো? দেখবে তাকে? দেখবো, নিজের চোখে মাকে দেখবো। ওই যে সে আসছে। না না না, আমি পালাই, আমি পালাই। ঠাকুরমাকে দেখে চুরে মতো পালালো কেন? আমার ঠাকুরমাকে বলো, কুণ্ডল মানুষ হতে পারেনি, তাই চিরতরে হারিয়ে গেছে। তুমি কে? তোমাকে বড় আপনজন মনে হচ্ছে। না, আপন বলে মনে করো না, আমি তোমাদের কেউ নই, আমি তোমাদের কেউ নই। এই টাকাগুলো তোমার বাবাকে দিয়ে বলো, তোমারে কুড়িয়ে পাওয়া কাকু তোমাকে দিয়েছে। তুমি আমায় অত টাকা দিচ্ছ? তুমি কত ভালো লোক। ওই যে ঠাকুরমা আসছে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। ঠাকুরমাকে দেখে চুরে মতো পালালো কেন? সজল, সজল দাদু ভাই, এত টাকা তুই কোথায় পেলি? আমার এক কুড়িয়া পাওয়া কাকু আমাকে দিয়েছে। কুড়িয়ে পাওয়া কাকু কোথায় সে? কোথায়? ওই যে যাচ্ছে। দেখি, ও যে আমার কুণ্ডল, এতদিন পর কে দাদা বলে ডাকিয়ে রে? কুণ্ডল তুই আমার দেহের ছোট ভাই, এতদিন পর তো দাদার কথা মনে পড়লো। দাদা, বড্ড দেরি করে এসেছিস ভাই, বড্ড দেরি করে ফেলেছি। কেমন করে এই মুহূর্তে তোমার সামনে আসবো দাদা? আমি যে মানুষ হতে পারিনি। বাবা, বাবা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বাবা? তোমার মাকে ডাকো, ঠাকুরমাকে ডাকো। বাবা ঠাকুরমা যে মা, মীরা, 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 দেখো কে এসেছে। দাদা, তুমি একটু শান্ত হও দাদা। শান্ত ফকিরে তুলে গেছি। ভাইকে ফাঁকি দিয়ে দূরে থাকলেও ভাই বুকে ফাঁকি দিতে পারলে না, ঠিক ধরে এনে হাজির করেছে। বাবা, ঠাকুরমা, তোমার ঠাকুরমাকে ডাকো। মা, মা,
দাদা না, তুমি জানতে চেয়েও না দাদা। কেন জানতে চাইবো না বল? এই রক্ত কার? তোর মুখে হাসি নেই কেন বল? এই রক্ত কার বল? ভুল করে বলবো দাদা, এই কথা শুনলে তুমি তোমার ধৈর্য রাখতে পারবে না। সুন্দর, তোকে বলতে হবে। বল এই রক্ত কি করে এলো? কার রক্ত? মোটর চাপা পড়েছিল, ঠাকুরমাকে বাঁচাতে পারিনি। মানে আমার সান্ত্বনার ছায়া ঢুকাল পড়ে গেল, হতভাগা কৌশিককে চিরকাঙ্গাল সাজিয়ে তাও চলে গেল। যাবে যাবে, এই তো যাবার পালা শুরু হলো। সুন্দর, দেখ ভাই, তোর আমার মতো ছেলে থাকতে তার মা কি না বললো, ভিক্ষে করতে গিয়ে মোটর চাপা পড়ে গেল। এই কি মায়ের আমাদের কাছে পাওনা ছিল রে, এই কি পাওনা ছিল, এই কি পাওনা ছিল। বাবা, ওরে তোমাকে কেউ দাদুয়াই বলে ডাকবে না, কেউ তোমাকে রূপকথার কাহিনী শুনিয়ে ঘুম পাড়াবে না। কেদুনা দাদা, কেদুনা। আমাদের সমাজে ছিল যে জীবনে কোনো সাধনা কিছু পায় না। আমাদের পুত্র পরিজন রোজ বর্ষা ও নাহারে করবে। এই তো আমাদের জীবনের স্বাভাবিক পরিচয়। এই তো আমাদের জীবনের স্বাভাবিক। দাদা, কিছু পাই না। শিক্ষার সেবনের কুটির পাশে পড়ে আমাদের পুত্র পরিজন রোজ বর্ষা ও নাহারে পড়ে। না কিছুতেই না, আমার স্বামীকে আমি কিছুতে করতে দেবো না। এই তো আমি কত টাকা এনেছি, এই টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করবো। কত টাকা এনেছি আমি। মা, মা, ঠাকুরমা মোটর চাপা পড়ে মারা গিয়েছে। না কিছুতেই না, আমার আমার স্বামীকে আমি কিছুতেই মরতে দেবো না। এই টাকা দিয়ে আমার স্বামীর আমি চিকিৎসা করবো। আমার ভালো মতো একটা কিছু হয়ে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার ছোট নাবালক শিশুর কি হবে? বৌদি, তুমি অমন করে কথা বলছো কেন? হীরা, চুপ! খবরদার, নীরাকে আর দেখো না। নীরা কলঙ্কের কালিতে দেখো, আমার স্বামীকে যেন খবরদারের কথা বলো না, তাহলে সে খুব বড় আঘাত পাবে। তুমি কি হয়ে গেলে নীরা? তোমরা সবাই বিশ্বাস করো, আমার গলা দাঁড়াচ্ছে। আমি বুঝতে পারিনি ওই শয়তানি করে আমার দেহে কলঙ্কের কালি এঁকেছে। আমি বড় আশা দিয়ে আমার স্বামীর ছাত্রী সুচেতা দেবীর কাছে গিয়েছিলাম। আগে আর উপায় ছিল না। আমার স্বামীর ভয়ানক অসুখ, বহু ভাগ্যে আমি আমার স্বামী পেয়েছি। জানো আমার স্বামী কত
আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। টাকা দাও। ছি ছি, তুমি তুমি কনুষ চৌধুরী। আমি আমি তোমার মায়ের বলি, আমি আমি টাকা চাই না, আমি টাকা চাই না, আমাকে তুমি দেয় না। আমার দেহে কলঙ্কের গানে এঁকে দিও না। প্রদোষ চৌধুরী তোমার লম্পট প্রদোষ চৌধুরী তোর মাথা হলো না। কুন্ডল শাস্তি পায়, শাস্তি। যে পথে আমি নেমে গিয়েছিলাম, মায়ের মৃত্যু সে পথ থেকে আমাকে ফিরিয়ে এনেছিল। আজ আমার বৌদির মনে নিত্য লাঞ্ছনা, আজ আমাকে আবার সেই পথে ঠেলে দিয়েছে। সম্পদ প্রদোষ চৌধুরীর মধ্যে আপনি বাঁচিয়ে দিন, ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। হীরা, একে একে সবাই চলে গেল। বাবা, মা কোথায় চলে গেল? চিরদিনের জন্য চলে গেছে তোমার মা, এবার আমিও যাবো রে বাবা। মা আবার কবে আসবে? আর আসবে না, তোমার মা আর আসবে না। তাহলে আমি কার কাছে থাকবো? হ্যাঁ তাই তো, তুমি কার কাছে থাকবে? কৌশিকের অস্তিত্ব আমি কার কাছে গচ্ছিত রাখবো? বাবা, সময় বড্ড দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমাকে হাত দিয়ে নিয়ে চলো বাবা। তোমাকে একটা নিশ্চিত আশ্রয় রেখে যেতে না পারলে পরপারে গিয়েও আমি শান্তি পাবো না, আমি সত্যি পাবো না। চলো বাড়ি। মৃত্যু, তুমি আমাকে একটু সময় দিতে দাও। আমার এই মানিককে আমি একটা দেওয়ার ভিতর আশ্রয় রেখে যেতে যাতে পারি, দেওয়ার ভিতর আশ্রয় যাতে রেখে যেতে পারি। বটে সম্রাট বোস, তোমার এত বড় শ্রদ্ধা, চামচ মানে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার নাম প্রদোষ চৌধুরী, বিশাল সান্যালের সঙ্গে আবার বন্ধুত্ব জমিয়ে তাকে দিয়ে আমি তোমাকে খাওয়াই দেব। তবে আমার নাম প্রদোষ চৌধুরী। এই যে প্রদোষ চৌধুরী, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন কুণ্ডল? বদলা নিতে। কিসের বদলা? লম্পটের বদলা, প্রতারণার বদলা, জীবন নষ্ট করে ফেলে দেওয়ার বদলা। আমি নষ্ট করে দিয়েছি? হ্যাঁ তুমি, সাধু বিশেষ শয়তান প্রদোষ চৌধুরী। তুমি মিথ্যা দোষারোপ করছো আমাকে। বলো তো হে মহাপুরুষ, সাধু বিশেষ মহাপুরুষ, তার জন্য চম্পাকে দিনের পর দিন এত লম্পট পুরুষের অত্যাচার সহ্য করতে হয়েছে? কার জন্য? তোমার জন্য। আমার জন্য? তুমি তার জবাব চাইবার কে? বেরিয়ে যাও, বাজে কথা শুনবার সময় আমার নেই। আমার বুকে আগুন জ্বেলে দিয়ে এত সহজে আমার হাত থেকে রেহাই পাবে তুমি ভেবেছো? কুণ্ডল মরিয়া অত্যাচারে অবিচারে কুণ্ডলকে সর্বহারা পথের কান্নার সাজিয়েছ। আমি তোমাকে তুমি জবাব দাও প্রদোষ চৌধুরী, তুমি কেন আমার দাদা রচিত উপন্যাসগুলো নিজের নামে প্রকাশ করেছ? কোন অধিকারী তার চিরসত্তা বিক্রি করেছ? পরে সম্পদ হরণ করে রাতারাতি তুমি হয়ে গেলে সাহিত্যিক, আর পত্রিকাতে সংস্থাতা পেটে নেই বাদ বরণের এই কাপড় নেই, মাথায় গুজবার আস্তানা, ফুটপাতে বিনা চিকিৎসা তার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে, এমন একটা প্রতিভাকে তুমি গোড়া টিপে শেষ করে দিয়েছ। তুমি বিশ্বাস করো কুণ্ডল, এর জন্য দায়ী আমি নই, দায়ী
ওই সুচেতা। মিথ্যে কথা। সুচেতাকে আমি চিনি, দাদার সাথে সম্পর্কের কথা আমি জানি। তার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। মিথ্যে কথা। সত্যি কি মিথ্যা তা তোমাকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দিচ্ছি। সাবধান কুণ্ডল। আমার শাস্ত্রতার প্রয়োজন নেই। জবাব দাও, জবাব দাও প্রদোষ চৌধুরী। আমার মরণ পথ যাত্রী দাদার চিকিৎসার সাহায্য চাইতে সুচিতা দেবীর কাছে গিয়েছিল। আমার সতী লক্ষ্মী বৌদির কপালে কলঙ্কের টিপ কেন কি দিয়েছ? সব সব মিথ্যা কুণ্ডল, সব মিথ্যা। আমাদের সংসার থেকে ভেঙে চুরমার করে দিয়েছ। তোমার জন্য দাদা যে মরণ পথের যাত্রী, তোমার জন্য চম্পা, তোমার জন্য বৌদি আজ মাথিনী, তোমার জন্য চম্পা আজ 12 বনিতা। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি আমি আমার সব দোষ স্বীকার করছি কুণ্ডল। আমাকে আমাকে তুমি ক্ষমা করো ভাই। আমাকে তুমি ক্ষমা করো। মা মরেছে, গাধাও মরবে, বৌদি পথে পথে ঘুরে বেড়াবে, আর সজল সারা জীবন চোখের জলে বুক ভাসাবে। এতগুলো জীবন যার জন্য নষ্ট হলো তাকে করবো ক্ষমা। ক্ষমাই তোমাকে করছি। পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম, করে গেলাম, করে গেলাম। শেষ, প্রদোষ শেষ। ঠিক হয়েছে, আমার নির্যাতনকারী উচিত শিক্ষা পেয়েছে। কি কুণ্ডল তুমি? হ্যাঁ, আমি বদলা নিয়েছি। সর্বনাশ, শীঘ্রই পালাও, নইলে এক্ষুনি পুলিশ এসে পড়বে। পুলিশ? হ্যাঁ, পালাবো। তবে একখানা তোমাকে সঙ্গে নিয়ে যাব। না, আমি যে গণিকা। আমার কাছে তুমি ফুলের মতো বিচিত্র। আর তুমি নয়, শীঘ্রই এসো। বিশাল সান্ডাল জীবিত থাকতে চম্পাকে নিয়ে পালিয়ে যাবে। উস্তাদ, প্রদর্শের আমন্ত্রণকে তার প্রসঙ্গে বোঝাপড়া করার জন্য এসেছিলাম। এসে দেখি সে সুযোগ আর তুমি রাখোনি। আমার পর থেকে সরে দাঁড়ার উস্তাদ, নইলে সব পরিচয় আজ ফাঁস করে দেব। আওতা দেওয়ার চেষ্টা করো না কুণ্ডল। মনে রেখো, খুনের মাধ্যমে বিশাল সান্নালের উৎপত্তি। কালী মুখুজ্জেকে খুন করতে সেদিন আমার এই আনারি হাতে পোকা পেটি। কালী মুখুজ্জে? কোন কালী মুখুজ্জে? কৃষ্ণনগরের? জানি, তারই জন্যে আজ আমরা পথের কাঙাল। সে অনেক কথা। শয়তান আমার বাবাকে খুন করেছে, আদালত খুনের সুবিচার করলো না, টাকার জোরে কালী মুখুজ্জে রেহাই পেয়ে গেল। আইনের অবিচার আমার কাকা কিছুতেই সইতে পারল না। আইনের উপরে প্রতিশোধ নিতে হিংস্র আক্রোশে কালী মুখুজ্জেকে খুন করে ফেরার হলো। তুমি মিথ্যা কথা বলছো। কুণ্ডলের মুখ থেকে তুমি সাধারণ রচনা সৃষ্টি করেছো। না, গল্প নয়, সে আমাদের জীবন কাহিনী। কিন্তু সেই কাহিনী আপনাকে শুনিয়ে লাভ কি? কারণ আপনি হৃদয়হীন পাষাণ। সেই কথা শুনলে দুঃখের পরিবর্তে আপনার আনন্দ হবে। আমি শুনবো।
রাত্রে দুজন কত বিক্ষত না হয়ে আমাদের যেতে দেন। না! বাধা দিও না কুণ্ডল, তুমি জানো না ঝড়ের কি তাণ্ডব নৃত্য শুরু হয়েছে, আমার মধ্যে শুরু হয়েছে। ও চম্পা, সব কথা আমি শুনবো। কালী মুখুর্জির সঙ্গে মামলায় জমি জমা সব বিক্রি বন্ধ করলো, টাকাও ফেরার হলো, সংসার আর চলছে না। আমি আর আমার ভাই তখন খুব ছোট, নিরুপায় হয়ে মা আমাদের হাত ধরে একদিন কলকাতায় চলে এলো। পরের বাড়িতে বাসন মেজে কোন রকমের সংসার চলছিল। ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম। আমার ভাই তাপস অবসরে ট্রেনে হকারি করত, আমি অ্যামেচারে থিয়েটার করতাম। মোটামুটি চলছিল। হঠাৎ একদিন তাপস ট্রেনের তলায় পড়ে মরে গেল। আর শুনতে চাই না, আমি আর শুনতে পাচ্ছি না। তোমার বাবার নাম? রামরতন সেননাল। রামরতন সান্যাল? এই তো, তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। মনে হচ্ছিল অবস্থায় আমার বউদিকে। কে আপনি? বলুন কে আপনি? আমি একটা হিংস্র শয়তান, আমি একটা নিয়তি নিষ্ঠুর। এসব আপনি কি বলছেন? বলবার ভাষা নেই এই পৃথিবীতে। আমি অপেক্ষা করার ধৈর্য আমার নেই। এই নাও পিস্তল, গুলি করো, গুলি করো। আমার পরিমুখরা শত শত ছিন্ন ভিন্ন করে আপনার চোখে জল। পরিচয় দিন কে আপনি? আপনাকে যে আমার বড় আপনজন মনে হচ্ছে। বলুন না, আমার ধারণাই কি সত্যি? আপনি কি আমার? আমি তোমার হত ভাগ্যর কাকা। আমি কি করলাম? আইনের উপর প্রতিশোধ দিতে গিয়ে আমি কি করলাম? আমি কোথায় গেলাম? অমর করে আর ডাকিস রে বা। এই শয়তানকে তুই কাকা বলে ডাকিস যে? তোর কাকা ছিল নীলরতন সান্যাল। স্বামী সদানন্দ গোস্বামী সিঙ্গারের আঙুলের ছাপে ইন্সপেক্টর সাহেব, খবরদার পালাবার চেষ্টা করো না। সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। তবু তুমি আমাকে তোমার আদালতে আর গ্রেফতার করতে পারবে না। অসংখ্য অপরাধী তুমি, তাই তোমাকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দেব। কোথায় আইন? আইন নেই। আইন থাকলে
নীল রতন সান্যাল বিশাল সান্যালে পরিণত হতো না। আইন তাদের পকেটে থাকে, যাদের আছে মুঠো মুঠো টাকা। আইন নেই, বিচার নেই, হাতে বিচারের বদলে প্রহসন। বিশাল সোজা সোজা দাঁড়িয়ে থাকো নিরঞ্জন রায়। আমার হাতেও পিস্তল আছে, একটা গুলি করলে তোমাকেও আমি গুলি করবো। বিদায়ের চেষ্টা ভীষণ সান্ডাল, কোনো মতে আজ তুমি বাড়াতে পারবে না। তুমি কি আমাকে আইনের হাতে তুলে দেবে? ভগবান অনেক আগে আমাকে আইনের একটু বাসে নিয়ে দাঁড় করিয়েছে। সরে দাও, বাইরে পুলিশ আছে। তোমাদের শত শত সহস্র পুলিশের সামনে দিয়ে আজ আমি পালিয়ে যাব। কেউ তোমরা ধরতে পারবে না। কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। এই দেখো, এই দেখো, আমি পালিয়ে গেলাম, আমি পালিয়ে গেলাম, আমি পালিয়ে গেলাম। কি সাংঘাতিক মানুষ। সত্যি পালিয়ে গেল। টন্ডাল, আমি হাত বাড়িয়ে দিচ্ছি ইন্সপেক্টর সাহেব। চম্পা, তোমাকে থানায় যেতে হবে। যাব। ইন্সপেক্টর বাবু, আমি কি একবার দাদার সঙ্গে দেখা করতে পারি? চলে এসো। বাবা আজ যে হাঁটতে পারছি না। আর হাঁটতে হবে না বাবা, আমরা এসে গেছি। এই 3-4 দিন অযথায় অনাথ আশ্রম শিশু সদনগুলি ভুলে মরেছি। এই কোথায় এলাম? এই বাড়িতেই তুমি থাকবে। তো তোমার বাড়িতে কে থাকে? একটা দরদি হৃদয়, শশীকে স্মৃতিচিহ্নকে তার মতো সযত্নে আর কেউ রাখতে পারবে না বাবা। তুমিও থাকবে তো? না বাবা, আমার যে চিরশান্তি দেশে যাবার সময় হয়ে গেছে। তবে আমিও তোমার সঙ্গে। না বাবা, এই কথা বলতে নেই। তুমি বেঁচে থাকো, বড় হো, কত দুঃখিনী মায়ের কথা ভুলে যেও। তোমার হতবাকা বাবা আমাকেও ভুলে দিও। তোমাদের সবাইকে ভুলে থাকতে আমার বুঝি কষ্ট হবে না? এই দেখো না, ঠাকুরমার জন্য আমার মন কেমন করছে। কিচ্ছু ভেবো না, আমি তোমার ঠাকুরমার কাছে যাচ্ছি। ওখানে গিয়ে তোমার ঠাকুরমাকে খুব বকবো। সেখানে বুঝি ঠাকুরমার জন্য? তোর ঠাকুরমার মতো তোমার বিরক্ত করছে। তোমার মুখ যে রক্ত বেড়েছে। এত প্রশ্ন করিস না বাবা, তোর এই প্রশ্ন ভগবানকে করি, তিনি এর উত্তর দেবেন। ওখানে কি অবস্থা? তোমার দিদিমণিকে একবার ডাকো। এখানে কেন? বাড়ির মধ্যে না, এই বাড়ির মধ্যে আমি যাবো না। তাছাড়া এত সময় আমার কাছে নেই। আমার স্বজনকে একটা স্নেহ শীতল আশ্রয় রেখে যেতে না পারলে আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। নিলাম না। মাস্টার মশাই,
দিদিমণিকে আমি বলেছিলাম যদি প্রয়োজন হয় ডাকবো। আর তোমার দিদিমণির কাছে ওর আশ্রয় ভিক্ষে করতে এসেছি। যাও দিদি রামদা, যাও, আর দেরি করো না। যাচ্ছি, যাচ্ছি। কৌশি, কৌশি, এমন মাটিতে পড়ে আছো কেন? কৌশি, আমি এসেছি, কথা বলো, সাড়া দাও। দিদিমণি, মাস্টার মশাই, আমি কোনোদিন ছাড়া কৌশি, তুমি আমি তোর মা। শৌখিন নাট্য গোষ্ঠী এবং কাঞ্চনন পক্ষ থেকে আগামী বছর এই ফুলের ঘাট আদর্শপাড়া গরুহাট ওখানে আমরা আগামী বছর 2টি নাটক উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবন নদীর তীরে এবং প্রেম হলো অভিশাপ। ধন্যবাদ।